আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন, উৎপাদন ব্যাহত, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে কারিগরি সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন, জানালেন সিইসি। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু হাফিজউদ্দিনের। জুলাইয়ে স্নাইপার অস্ত্রের ব্যবহার প্রমাণিত, বললেন তথ্য উপদেষ্টা। রাতের ভোটের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার ইঙ্গিত। টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিক কণা থাকার সত্যতা তদন্তের নির্দেশ হাইকোর্টের। 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটিকে 15 দিনের সময়। এবং দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে দোকানে আগুন লেগে 6 বাংলাদেশের মৃত্যু, দগ্ধ 1। দেশের বাড়িতে শোকের মাতম। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিকে 6ষ্ঠ দিনের মতো রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বিল্লাল হোসেনকে সঙ্গে নিয়ে ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএমজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক স্টেশনে কোনো গ্যাসই নেই। কিছু সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও চাপ নেই। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। এই যে রাতের 3টায় সিরিয়াল দিছি, এখনো গ্যাস পাই নাই। গ্যাস ঢুকে 50 টাকা 100 টাকার গ্যাস ঢুকে, সারাদিন চালাইতে পারি না। গ্যাস সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী সহ আশেপাশের অনেক জেলার বাসিন্দারা। বাসাবাড়িতে থাকছে না গ্যাস, আবার কোথাও কোথাও গভীর রাতে গ্যাস এলেও ভোর রাতেই তা চলে যাচ্ছে। যারা গ্যাস কিনতে পারে না তাদের সিলিন্ডার কিনতে হবে, কিন্তু তাদের সিলিন্ডার কেনার মতো টাকা নেই। এখন শীত হোক গরম হোক একেবারেই গ্যাস নাই, এত কষ্ট হওয়ার মতো নাই। আমরা এখান থেকে লাড়কি টুকা এনে রান্না করি, গ্যাস মোটো আসে না। 5,000 টাকা রুম ভাড়া দেই, এবার তো 2,000 টাকাতে একটা গ্যাস আনা সম্ভব আমাকে হয় না। এদিকে দেশের চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি সহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এ সময় গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ লাগতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের আমদানিকৃত এলএনজি। ওয়ালিদ সিদ্দিকী, আরটিভি, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। সিইসি বলেন, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সাদিয়া কানিজার রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেন সিইসি। এ সময় 3 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আমরা টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। আমরা বলেছি
যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেয়া হয়েছে। সেই তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। এর আগে গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনে প্রবেশের পর বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 11টার কিছু পরে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বঙ্গভবনের গেটেই তাকে বরণ করে ভেতরে প্রবেশ করানো হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে দুপুর 1:30টার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদ সচিবালয়ের বাসভবনে ফিরে যান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই পুলিশের স্নাইপার অস্ত্র ব্যবহার তদন্ত ছাড়াই প্রমাণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিক্ষোভ দমনে 56 SKS রাইফেল এবং 7.62 ক্যালিবারের মরণঘাতী গুলি ব্যবহার করেছে পুলিশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও বলেন, 2018 সালের রাতের ভোটে বাংলাদেশ ধ্বংস হয়েছে। নির্বাচনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়া যাবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে ডক্টর জাহিদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব থাকার আগে এবং পরে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আইনি পদক্ষেপ নেওয়া যাবে। সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। আমরা করলাম কি, সেনাবাহিনী যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, BD টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে। তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। জুলাই আন্দোলনকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বলে দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, এটি ছিল একটি সার্বজনীন গণ আন্দোলন, তাই আন্দোলনকে নিজেদের বলে দাবি করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিকভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিরোধী জোটের উদ্দেশ্য বলেন, সরকার পতনের স্বপ্ন না দেখে আগে নিজেদের পতন ঠেকানোর চেষ্টা করুন। ইতোমধ্যে বিরোধী দলীয় জোটের পতন শুরু হয়ে গেছে। জামাত এনসিপির কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। এটা মেধাবীদের সংগ্রাম ছিল, তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি এবং ওই বৃত্তিটাকে পূর্ণাঙ্গভাবে আমরা সবাই মিলে রূপ দিয়েছি। বিদায় 5 আগস্ট আমরা হাতে পেয়েছি এবং এটা আল্লাহর হুকুম। এটাকে কারোর পক্ষে নেওয়া এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা এই সুযোগ নাই। তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে, এই সব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। সবার আগে বাংলাদেশ স্লোগান তুলে সরকার এখন সবার আগে বিএনপি প্রতিষ্ঠায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, অবাধ দুর্নীতি নিশ্চিত করতেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনদের নিয়োগ দিচ্ছে সরকার। রাজধানীর মগবাজারে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে প্রতিশ্রুতি ভঙ্গ বিএনপি। সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন,
আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে ঢাকা শহরে বিভিন্ন স্থানে এখন উন্মুক্ত লাশ পাওয়া যাচ্ছে। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে 15 দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে প্রতিবেদন। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্তমান সময়ে দাঁত পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনে এটি অতি প্রয়োজনীয় একটি উপকরণ। সম্প্রতি এই টুথপেস্ট নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। জানিয়েছে দেশের বাজারে পাওয়া বেশিরভাগ ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যেই মিলেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। এর মধ্যে শিশুদের জন্য তৈরি টুথপেস্টও রয়েছে। এমন তথ্য দেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে রিটের শুনানি শেষে বিশেষজ্ঞ কমিটি করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেইটা টেস্ট করে এবং এই যে টুথপেস্টে যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এই রিপোর্টটা করার জন্য এই কমিটিটা ওনারা করেছেন। যেগুলোতে প্লাস্টিক পাওয়া গেছে বা যদি যায় তাহলে সেটা কেন অপসারণ করা হবে না। দন্ত চিকিৎসকদের মতে দাঁত সাদা করতে অনেক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার হয়ে থাকে। তবে বিএসটিআইয়ের নির্দেশনায় টুথপেস্টের উপাদান তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। তাই এ বিষয়ে কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক বিধি প্রণয়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলায় 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এই রায় ঘোষণা করেন। এর আগে গত 15 জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2024 সালের 23 ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলাটি করে। আসামি এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে নোটিশ করার পর 21 কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় 2024 সালের 23 ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেন। এই মামলায় পরের বছরের 4 আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক উপপরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন। প্রায় 1.5 বছর ধরে কারাগারে আছেন এসকে সুর। উনি অত্যন্ত সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাত প্রায় 3টার দিকে আগুনের সূত্রপাত হলে দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আটকা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের সদর উপজেলার আলী টেক ইউনিয়নের কোকের চরের মনির হোসেনের ছেলে মোহাম্মদ ফাহিম, আলিমিয়ার ছেলে মোহাম্মদ আপন ও নূর মাহমুদ, বক্তাবলী ইউনিয়নের তৈলখিরার চরের ফারুক হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল, কানাইনগর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ শাহিন এবং মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার কালীকিন্দির পাড়ায় মৃত সালাম ব্যাপারীর ছেলে মোহাম্মদ রাজিক। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আমার ছোট ভাই বলছিল বাড়িঘরটা কমপ্লিট করব, ওর স্বপ্নই রয়ে গেল। স্বপ্ন আল্লাহ জানে কবে পূরণ হইব, আবার ভাইটা থাকতো না। ছেলেটা যেমন স্বপ্ন ছিল বোন রে বিয়ে দিবে, নো গিফটে আপনার পুরো এলাকার মানুষ খাওয়াবে,
তারপরে যেমন বিল্ডিংয়ের কাজটা ধরছে, বিল্ডিংটা কমপ্লিট করতো, তারপরে আপনার বড় রাষ্ট্রে যাওয়ার আশা ছিল, এখন তো কোনো আশাই পূরণ হলো না। ঠাকুরগাঁয়ে সমতলে নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 100 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 418 জন উপকারভোগীর মধ্যে 69 লক্ষ টাকার সহায়তা বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে নিজেদের দাবি আদায়ে তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদক বিরোধী এক সভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমতলের নৃগোষ্ঠীর মানুষদের জন্য 100 কোটি টাকা একটা ফান্ড প্রধানমন্ত্রী তৈরি করেছে। যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, যারা ইনভেস্ট করতে চাইবে, যারা ছোট ছোট কোম্পানি তৈরি করবে, তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে, অথবা তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। মেডিসিন খাতের উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিএসির সমন্বয়ে বুয়েট সিনথেটিক ল্যাব তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা শেষে কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এই ল্যাব তৈরি হলে ওষুধের উৎপাদন খরচ কমার পাশাপাশি গবেষণার পরিধি বাড়বে। এ সময় বুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এ ধরনের ল্যাব সারা দেশের জন্য সম্পদে রূপান্তরিত হবে। এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করব। ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি না, এটা সেন্ট্রালি হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ল্যাব হবে। সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন শফিউল বারী বাবু। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মী সহ ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্তত 15 জন আহত হয়েছেন। সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় সংঘর্ষ ঘটে। এনসিপির কেন্দ্রীয় নেতারা একটি সভা শেষে গাড়ি বহন নিয়ে ফেরার পথেই হামলা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সোনালী ব্যাংক চত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বকাপ দেখতে যাওয়া ৪৫ বাংলাদেশের ১০ জনই কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অর্থাৎ প্রতি ৫ জনের একজন আর দেশে ফিরতে চান না। এই পরিসংখ্যান এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে, এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। কিছু ঘটনা শেষ হলেও তার রেশ রয়ে যায়। এমনই এক ঘটনা এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা শেষ, কিন্তু কানাডায় রেখে গেছে নতুন এক বিতর্ক। ভিজিট ভিসায় বিশ্বকাপ দেখতে গিয়ে অনেকেই আর নিজ দেশে ফেরেননি, বরং রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করেছেন। কানাডার প্রধান দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইল দেশটির অভিবাসন বিভাগ আইআরসিসি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ১৩টি বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে ২৬,১১১টি ফিফা সংশ্লিষ্ট সাময়িক ভিসা দেয়া হয়েছিল। এর মধ্যেই ২০ জুলাই পর্যন্ত ১৭৫ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে ঘানা থেকে ২৫ জন, এরপর মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে ১৫ জন করে। বাংলাদেশ, নাইজেরিয়া, সেনেগাল ও চীন থেকে আবেদন করেছেন ১০ জন করে। এছাড়া পাকিস্তান, নেপাল, বুরুন্ডি ও ইকুয়েডর থেকে রয়েছে ৫ জন করে আবেদনকারী। বাংলাদেশের পরিসংখ্যানেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে, কারণ বাংলাদেশ থেকে বিশ্বকাপ উপলক্ষে মাত্র ৪৫টি ভিজিট ভিসা ইস্যু হয়েছিল। অথচ সেই ৪৫ জনের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছে অ্যাসাইলামের আবেদন করেছেন। অর্থাৎ প্রায় ২২% বাংলাদেশি ভিসাধারী আর দেশে ফেরেননি।
একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, কিন্তু তার প্রভাব এখনও মাঠের বাইরেও। প্রশ্ন উঠছে, অল্প কয়েকজনের সিদ্ধান্তের মূল্য কি ভবিষ্যতে দিতে হবে হাজারো প্রকৃত পর্যটক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী বাংলাদেশিকে? উত্তর মিলবে কানাডার ভবিষ্যৎ ভিসা নীতিতে। ইমরুল হাসান, RTV। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। এগুলোর অধিকাংশের ক্ষেত্রেই মানা হচ্ছে না আইন। পথচারীদের নিরাপত্তায় রাখা হচ্ছে না নিরাপত্তা বেষ্টনী ও সেফটি নেট। ফলে ইট, রড বা কংক্রিটের খণ্ড পড়ে ঘটছে হতাহতের ঘটনা। অথচ বিশেষজ্ঞরা বলছেন এসব দুর্ঘটনার বেশিরভাগই প্রতিরোধযোগ্য। শ্রমিকের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে ওয়ালিদ সিদ্দিকের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। এভাবেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে মৃত্যু। নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট, রড কিংবা কংক্রিটের ভারী খণ্ড পড়ে চোখের পলকেই ঘটে দুর্ঘটনা। রাজধানী সহ বিভিন্ন শহরে এই দৃশ্য যেন নিত্যদিনের। আবার কোথাও কোথাও নিরাপত্তার নামে চলে প্রহসনও। নিম্নমানের টিন, দুর্বল কাঠামো কিংবা ছেঁড়া সেফটি নেটে অনেকেই গড়েন দায় সারা বেষ্টনী। রাস্তা দিয়ে পথচারী যাচ্ছে আসতেছে, কখন কি পড়ে না পড়ে তা তো বলা যায় না। তো অবশ্যই সেফটির দরকার আছে। ওই যে পাতগুলা রেখে দিচ্ছে দেখছেন, এর যে একটা মানুষের শরীরে পড়ে, যে মরবে তার যাবে। তা আমরা যে পথচারী মারা যাচ্ছি তাদের তো ওই দিক দিয়ে কোনো খেয়ালই নেই। 6 তলা পর্যন্ত হয়ে গেছে ওদের, ঠিক আছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না, কোনো ইয়া দিয়ে এগুলো ডাকতেছে না। এই যে দেখেন সব বাইরে রয়েছে। অথচ ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ কাজ চলাকালে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী, সুরক্ষা নেট, সতর্কীকরণ সাইনবোর্ড এবং পথচারীদের জন্য নিরাপদ বিকল্প পথ নিশ্চিত করা বাধ্যতামূলক। নগর উন্নয়ন কর্মী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, পথচারীর এমন মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি চরম অবহেলার ফল। অনেক ক্ষেত্রেই যা পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে যে কোনো মুহূর্তে উপর থেকে একটা ইট পড়ে, রড পড়ে, কংক্রিট পড়ে একটা পথচারীর মৃত্যু হতে পারে। কিন্তু বাংলাদেশে সব কিছুর মতোই আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের শক্তিশালী একটা এবং কার্যকরী একটা সংগঠন গড়ে তুলতে হবে। পাবলিক এবং প্রাইভেট সকলের সম্মিলন হতে হবে। যদি এটা সরকারি সংগঠন হয় কোনোদিনও কাজ হবে না। একের পর এক প্রাণহানির ঘটনায় তদারকির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন, কিন্তু এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজুকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষায় ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতা যেন নিয়মে পরিণত হয়েছে। কাগজে কলমে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, তদারকি প্রতিষ্ঠানের কঠোর নজরদারির পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নই পারে এই দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধ করতে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। রংতুলির আঁচড়ে কল্পনা, স্বপ্ন আর শেকড়ের গল্প। বাংলা নববর্ষ উপলক্ষে ক্ষুদে শিল্পীদের সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে রাজধানীর একটি চিত্র প্রদর্শনী। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ ফাইন আর্টস অ্যান্ড কালচারাল একাডেমির আয়োজনে 2 দিন ব্যাপী শিশু কিশোর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় 55 জন ক্ষুদে শিল্পী। রংতুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে নিজেদের স্বপ্ন, কল্পনা ও সৃজনশীলতা। আয়োজকদের মতে ডিজিটাল স্ক্রিনের আসক্তি থেকে শিশুদের দূরে রেখে শিল্প সংস্কৃতির চর্চা এবং শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের আশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। একদিনেই অপরিশোধিত তেলের দাম কমেছে 10% বেশি। ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি প্রায় $88। এর পাশাপাশি রাশিয়ান ক্যাম্পিয়ান টার্মিনাল থেকে তেল পরিবহন শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দামও, প্রতি আউন্স বিক্রি হচ্ছে $4042। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানও মূল্যবান ধাতুটির দামে চাপ সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ইরানকে একটি আঞ্চলিক প্রস্তাব দিয়েছে ওমান। এতে মালাক্কা প্রণালীর আদলে স্বেচ্ছাসেবী ফি ব্যবস্থার মাধ্যমে নৌ চলাচল ও পরিবেশ সুরক্ষার প্রস্তাব করা হয়েছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ এই জলপথের উপর যেন একক নিয়ন্ত্রণ তৈরি না হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার স্থগিত করায় হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে কূটনৈতিক সমাধানের আশাবাদ জোরালো হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো।
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা ৩ সেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক খেলে 25-21, 25-20 ও 25-19 পয়েন্টে 3 সেট জিতে 3-0 ব্যবধানে জয় তুলে নেয় ইমদাদুল হকের শিষ্যরা। এর আগে গ্রুপ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে তাদের মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।